হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকেও নিয়ে আসলাম আমাদের অ্যাকাউন্টিং সলভ ক্লাস। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। হ্যাঁ, এখানে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকবে। সেই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো একটু ভালো মতন খেয়াল করবো তোমরা, যে আমরা কিভাবে আসলে শর্ট টাইমের মধ্যে খুব দ্রুত ম্যাথগুলো সলভ করা যায়। সেটা সবাই একটু খাতা কলমে যারা করবা ক্লাস, সবাই একটু অ্যাপ্লাই করবা নিজে নিজে, যেন পরীক্ষার সময় গিয়ে তোমরা এই জিনিসটা ভালো মতন করতে পারো। তো আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। ওকে, অনেকে যুক্ত হচ্ছে, ওয়েলকাম। যারা যুক্ত হচ্ছে, আমরা আজকে সলভ ক্লাস শুরু করব একটু পরেই। তোমাদের অনেক ভার্সিটিতে এবার সার্কুলার দিয়ে দিছে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগরও দিয়ে দিবে খুব রিসেন্টলি। তো বেশি সময় নাই, তো সিরিয়াস হও সবাই। আর প্রত্যেক দিনের ক্লাস, এই কোচিং থেকে যতগুলা ক্লাস দেওয়া হয় লাইভ, প্রত্যেক দিনের ক্লাস হচ্ছে। তো তোমরা চেষ্টা করো প্রত্যেক দিনের ক্লাসগুলা ঠিকঠাক ভাবে করতে, ঠিক আছে? আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করি। এখন তোমরা যদি নিতে চাও, নিতে পারো, তাহলে সেটা তোমাদের জন্যই ভালো। তো সবাই যুক্ত হও, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। ওকে, আমরা আজকে অ্যাকাউন্টিং সলভ ক্লাস শুরু করতেছি। তো সবাই খেয়াল করো। এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা থেকে, ঠিক আছে? তো অংশীদারি ব্যবসা তো আমরা জানি, অংশীদারি ব্যবসা আমরা কলেজে যেরকম অঙ্ক করে আসছি, আমাদের অ্যাডমিশন আসলে ওরকম অঙ্ক আসবে না। আমাদের হচ্ছে তিনটা জিনিস আসবে। সেটা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় কি কি আসবে, সবাই একটু খেয়াল রাখো। এখানে হচ্ছে লাভ অনুপাত বের করতে বলবে। লাভ অনুপাত বের করতে বলবে, লাভ অনুপাত। এরপরে হচ্ছে তোমার ত্যাগ অনুপাত। হ্যাঁ, তো মূলত এই দুইটা বের করতে বলে। এছাড়াও আরো দুইটা জিনিস বলবে, যে মুনাফার কে কতটুকু অংশ পাচ্ছে। হ্যাঁ, মুনাফার অংশ কতটুকু কে পাচ্ছে, মুনাফার অংশ জানতে চায়। যে অংশীদার যারা থাকে তাদের কার ভাগে কতটুকু মুনাফার অংশ যাচ্ছে, সেই অংশটুকু বের করতে বলে। সাথে তোমাকে প্রারম্ভিক যে মূলধন থাকে, প্রারম্ভিক মূলধনটা দেওয়া থাকবে। তো তোমাকে বলবে যে বছর শেষে সমাপনী মূলধন কতটুকু। এই চারটা জিনিসের মধ্যে আসলে অংশীদারি ব্যবসা থেকে কোশ্চেন হয়ে থাকে। অঙ্কের ক্ষেত্রে অঙ্ক যদি আসে এভাবেই আসবে। তো তোমরা সবাই খেয়াল করো। ওকে, যারা যুক্ত হচ্ছে, ওয়েলকাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? তো এখানে খেয়াল করো, আমরা অংশীদারি বিষয়ে আলোচনা করতেছি। অংশীদারি বিষয়ে প্রথমত আমরা যেটা বললাম, যে তোমাকে লাভ অনুপাত বের করতে বলতে পারে, ত্যাগ অনুপাত বের করতে বলতে পারে, ঠিক আছে? এছাড়া মুনাফার অংশ কতটুকু সেটা বের করতে বলতে পারে। তারপরে হচ্ছে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধন বের করতে বলে। আরেকটা যেটা বলবে সেটা হচ্ছে নতুন অনুপাত কত। হ্যাঁ, পুরাতন একটা অনুপাত থাকবে, নতুন অনুপাত। নতুন অনুপাত কখন আসবে? নতুন অনুপাত আসবে যখন তোমার ব্যবসায় নতুন করে একজনকে তুমি ইনক্লুড করবা অংশীদার হিসেবে, তখন তোমার এখানে নতুন অনুপাত আমাদেরকে বের করতে বলবে। অনেকে যুক্ত হয়েছে, সবাইকে ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, ধন্যবাদ যারা অ্যান্সার করছো। তো আমি এখানে দেখো, আমি যেটা বললাম, একটা অংশীদারি ব্যবসা থেকে আমি সবকিছু ডিসকাস করতেছি এই এই অধ্যায়ের মধ্যে। হ্যাঁ, পরবর্তীতে এরকম আরো দুই একটা অঙ্ক আছে, তোমরা ওইগুলো নিজেরা করার চেষ্টা করবা, খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা। খেয়াল করো, প্রথমে আমি কি বললাম, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত, তারপরে হচ্ছে একটা মুনাফার অংশ দেওয়া থাকবে। সেই মুনাফা থেকে ধরো দুইজন অংশীদার বা তিনজন অংশীদার, ক খ গ। এখানে বলবে যে খ মুনাফার কতটুকু অংশ পাবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বের করব। তো আমাদের প্রত্যেকটা বিষয়ের আগে জানতে হবে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি টাইপের ম্যাথ আসে এবং কি কি টাইপের ম্যাথ আমাকে করতে হবে, কি কি টাইপের ম্যাথ আমার শিখতে হবে। তো খেয়াল করো, আমি যদি এই ম্যাথটা করি, এই ম্যাথটা হচ্ছে বলছে সৌরভ ও সিয়াম দুইজন হচ্ছে অংশীদার। হ্যাঁ, যারা 2:2 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে নেয়, মানে তাদের যতটুকু মুনাফা হবে ব্যবসায়, তারা হচ্ছে 2 এবং 3, এই টোটাল 5 ভাগ করবে। 5 ভাগ করে সৌরভ নিবে 2 ভাগ এবং সিয়াম নিবে হচ্ছে 3 ভাগ। হ্যাঁ, এখন বলছে সায়ান 1/4 অংশের জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করে। ওকে, সবাই একটু খেয়াল করো।
তাদের নতুন যে আসছে মানে মানে থার্ড পার্সন সায়ান তাকে 1/4 অংশের জন্য অংশীদার হিসেবে যুক্ত করা হলো। এখন বলছে সৌরভ সিয়াম সায়ানের মুনাফা বা ক্ষতি বন্টনের নতুন অনুপাত কত। ওকে, আমি তোমাদের বোঝানোর জন্য পুরো কোশ্চেনটা পড়লাম, তো তোমরা পরীক্ষার সময় এত তোমরা জাস্ট চোখের দেখা দেখেই কোশ্চেনটা ধরে ফেলবা। যেমন এখানে বলছে শেষের দিকে তাকাবা কোশ্চেনে, যে এই শেষের দিকে তাকায় দেখবা যে কি চাওয়া হয়েছে, নতুন অনুপাত নাকি লাভ অনুপাত নাকি ত্যাগ অনুপাত। ঠিক আছে, তো শেষে তাকাবা, এখন বলছে নতুন অনুপাত। ওকে, তো নতুন অনুপাতে তোমার দুইজনের অনুপাত দেওয়া আছে, 2:3 তোমার দেওয়া আছে। ঠিক আছে, এখন নতুন যে আসছে তাকে আমরা এই হারে ভাগ দিব। তাহলে আমি নতুন অনুপাত কিভাবে বের করব? দেখো, প্রথমত কি করবে, এই যে হর, এই যে লব আর এই হরের পার্থক্য বের করবা। ঠিক আছে, লব আর হরের পার্থক্য হচ্ছে এখানে 3, তাহলে 3 দিয়ে এই পুরাতন দুইটা অনুপাতকে আমার গুণ করতে হবে। তাহলে 6 9, হ্যাঁ, তারপরে থার্ড নাম্বারটা বের হবে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল করে এইটা লবের সাথে আমাকে গুণ করতে হবে, এই লবের গুণ। হ্যাঁ, তাহলে এই দুইটা যোগ করলে হয় 5, আর 5-এর সাথে 1 গুণ করলে হবে 6। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো, কারো কখনো ভুল হবে না। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছো, ধন্যবাদ, সবাই যুক্ত হয়ে যাও, অনেকে যুক্ত হয়েছো। তো আশা করি তোমরা এই নতুন অনুপাত তোমাদের আর কখনো সমস্যা হবে না। ঠিক আছে, তো উত্তর হবে আমাদের 6:9:5। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। এটা কোশ্চেনটা খেয়াল করো সবাই একটু, থিওরিটিক্যাল কোশ্চেন। বলছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়। হ্যাঁ, তো সবাই অ্যান্সার করো। এখানে কি বলা হচ্ছে, প্রথমত আন্তর্জাতিক হিসাব মানে অনুসরণ, সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান, প্রতিষ্ঠানে বিভাগ ভিত্তিক তথ্য প্রদান, ব্যবসার অর্থায়নে সহায়তা। তো উৎপাদন যে হিসাব বিজ্ঞানটা আছে, তো উৎপাদন হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়। ঠিক আছে, তো আমি অপশন কমেন্ট দেখতেছি, তোমরা সবাই দ্রুত একটু কমেন্ট করো কি হবে উত্তর। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো, সবাই এভাবে অ্যাক্টিভ থাকো। তো খেয়াল করো, আমরা এটা জেনে নিব যে, প্রথমত জেনে নিব যে এইখান থেকে দুইটা জিনিস জানবো, যে আন্তর্জাতিক হিসাব মানে অনুসরণ করে উৎপাদন ব্যবস্থাপনা। তো প্রত্যেকটা হিসাব বিজ্ঞানেই হচ্ছে আন্তর্জাতিক হিসাব মানে অনুসরণ করে থাকে। সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান করে, যারা আমরা জানি যে হিসাব বিজ্ঞান মানে তথ্য প্রচার করা। ঠিক আছে, এরপরে ব্যবসায় অর্থায়ন সহায়তা করে। হ্যাঁ, তোমার হিসাব বিজ্ঞানকে তথ্য দিয়ে ব্যবসা অর্থায়নে সহায়তা করে থাকে, কিন্তু প্রতিষ্ঠানে বিভাগ ভিত্তিক তথ্য প্রদান করে না। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের কাজ বিভাগ ভিত্তিক তথ্য প্রদান করা না, এটা ব্যবস্থাপকীয় কাজ। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ধন্যবাদ, একজন অ্যান্সার করছে মাহফুজ 2-এর C। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, এটা খেয়াল করে সবাই, এখানে বলছে কি দেখো, যদি প্রারম্ভিক মজুদ পণ্য 6 লক্ষ টাকা হয়, কৃত পণ্যের ব্যয় হচ্ছে 38 লক্ষ টাকা। ঠিক আছে, সমাপনী মজুদ হচ্ছে 5 লক্ষ টাকা, সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে আমরা জানি এখানে আমার কি কি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা তো জানি, তাই না? যে প্রথমত আমরা কি করব, আমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললে আমি সমাপনীটাকে বাদ দিব। কি থেকে বাদ দিব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো আমি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আর কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। তার থেকে যদি আমি সমাপনী বাদ দেই তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আমরা জানি যে প্রারম্ভিক মজুদ পণ্য, কৃত পণ্যের ব্যয়, ঠিক আছে, এই দুটো যোগ, আর এ পাশে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হবে, এই দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হবে। এটা যদি 70 হয়, এটা 30 হয়, 100 হবে টোটাল। এটা যদি 30 হয়, এটা যদি 70 হয়, এখানেও 100 হবে। তার মানে দুইটার অ্যামাউন্ট সেম হবে। এখন এই দুইটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া নাই, তো এই দুইটা যোগ করে, ধরো আমি এই দুইটা যোগ করে আমি সমাপনী এই যে 70 বাদ দিলাম, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 30 বের হয়ে গেল। আবার এই দুইটা দেওয়া আছে, এখান থেকে একটা দেওয়া আছে, আরেকটা বের করতে বললো, তাহলে আমি ওইভাবে আরেকটা বিয়োগ করলে আরেকটা বের হয়ে যাবে। তাহলে এই দুইটা যোগফল মিলে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
সবাই আশা করি এটা বুঝতে পারছো। তো অনেকে অ্যান্সার করে ফেলছো 39 লাখ। দেখি হয় কিনা। তো দেখো তাহলে আমরা কি করবো, এইটা আর এটা যোগ করে এটাকে বাদ দেবো, তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয়? 44। হ্যাঁ, 40 থেকে 5 গেলে, 40 লাখ থেকে 5 লাখ গেলে আমার 39 লাখ থাকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করছো। তো এইটা মনে রাখো, ঠিক আছে সবাই, এটা আশা করি এটা মাথা থাকবে যে এই ক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয়টাকে বেশি বের করতে বলে, কারণ বিকৃত পণ্যের ব্যয় আমার বের করা লাগে। তো বিকৃত পণ্যের ব্যয় বের করার আরো নিয়ম আছে, আমরা সামনে শিখবো। ওকে, 4 নম্বরটা সবাই একটু খেয়াল করো। এখানে বলছে একটি কোম্পানি যদি সম্ভার ক্রয়কে শুরুতে সম্ভার ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে তবে হিসাবকাল শেষে সমন্বয় দেখলে পরিমাণ কি হবে। এইখানে দুইটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার রাখবা। একটা জিনিস হচ্ছে যে তুমি সম্পত্তিকে প্রথমত কি হিসেবে দেখাচ্ছ, যদি সম্পদ হিসেবে দেখাও তাহলে সমন্বয়কালে কি করতে হবে, সম্পত্তি হ্রাস করতে হবে, ব্যয় বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলি, যদি তুমি সম্পত্তিকে শুরুতেই সম্পদ হিসেবে লিপিবদ্ধ করো তাহলে সমন্বয় যখন করবা তখন সেটাকে সম্পদ হ্রাস করে ব্যয় বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, কারণ ব্যবহার করার ফলে তোমার সম্পদ কমে যাবে, ব্যয়টা বাড়বে। আর তুমি যদি শুরুতেই ব্যয় হিসেবে দেখাও তাহলে কি হবে, তোমার বছর শেষে দেখা যাবে যে তুমি পুরাটাকে ব্যয় হিসেবে দেখাইছো, সম্পূর্ণ ব্যয় হিসেবে দেখানোর ফলে এখন দেখতেছো যে না আমার সম্পূর্ণ আসলে ব্যয় হয় নাই। তখন কি করবা, তোমার ব্যয় কমাবা, সম্পদকে বৃদ্ধি করবা। যেহেতু এখানে বলা হচ্ছে যে শুরুতে আমার সম্ভার ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছে, দ্যাটস ওয়াই আমি এখন সমন্বয়ের সময় আমি করব কি, আমার যে সম্ভার ব্যয়টার কাছে আমি ব্যয় হ্রাস করব, ব্যয় হ্রাস করব, সম্পদ বৃদ্ধি করব। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি করব। তো যতটুকু আমার ব্যবহার হয় নাই ততটুকু আমি সম্পদ বৃদ্ধি করব, আর যতটুকু ব্যয় হয় না অতটুকু ব্যয় আমি হ্রাস করব। এখন এইখানে দেখো, তো এইটা হচ্ছে ব্যতিক্রম নিয়মে, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়মে আমরা সম্পত্তিকে শুরুতে ব্যয় হিসেবে ধরি, আর স্বাভাবিক নিয়মে আমরা শুরুতে সম্ভারটাকে সম্পদ হিসেবে ধরবো। তো অনেকে অ্যান্সার করছো, তারপর দেখি হিসাবকাল শেষে অব্যবহৃত সম্ভার। তাহলে শুরুতে যেহেতু আমি এটাকে ব্যবহৃত হিসেবে দেখাই ফেলছি, তাহলে হিসাবকাল শেষে সমন্বয় করব হচ্ছে অব্যবহৃত অংশ। ঠিক আছে, আর আমি যদি এই সমন্বয়টা না করতাম তাহলে কি হবে শোনো, এই সমন্বয় যখন আমি শুরুতে ব্যয় হিসেবে দেখাইছি, আমি যদি এটা সমন্বয় না করি তাহলে আমার ব্যয় বেশি দেখানো হবে, ব্যয় বেশি দেখানো হবে। আমি বলতেছি সমন্বয় না করার প্রভাবটা কি, ব্যয় বেশি দেখানো হবে, সম্পদ কম দেখানো হবে, তাই না? সম্পদ কম দেখানো হবে কারণ আমি সমন্বয় করি নাই। আর সমন্বয় না করার ফলে আমার এইটা হচ্ছে। ঠিক আছে, এখন এইটা বিশদায় বিবরণীতে কি প্রভাব পড়বে, বিশদায় বিবরণীতে তোমার ব্যয় বেশি দেখানোর কারণে মোট মুনাফা মোট মুনাফা কম হবে। সবাই এটা মনে রেখো, কিভাবে যাচ্ছি আমি, মোট মুনাফা কম হবে। ঠিক আছে, এটা বলছি আমি আয় ব্যয় বিবরণীর, মোট মুনাফা কম হবে যদি আমার ব্যয় বেশি দেখানো হয়। আমি আবারও শুরু থেকে বলি, আমি যদি এটা সমন্বয় না করি তাহলে আমার কি দেখানো বেশি হচ্ছে, আমার ব্যয় বেশি দেখানো হচ্ছে। ব্যয় বেশি দেখাইলে আমার মোট মুনাফা কম হবে, কারণ ব্যয় বেশি হলে লাভ কম হবে। মোট মুনাফা যদি আমার কম হয়, নিট মুনাফা আমার কি হবে, কম হবে। ঠিক আছে, আর মালিকানা সত্ত্বে এটা প্রভাব কি করবে, মালিকানা সত্ত্ব আমার কি হবে, কম দেখানো হবে। ঠিক আছে, আর আর্থিক অবস্থা বিবরণীতে কি হবে, সম্পত্তি কম দেখানো হবে। তাই না, একটা প্রভাবে পড়ে কতগুলো প্রভাবিত হয়ে যাচ্ছে। সবাই আশা করি এটা বুঝতে পারছো। যারা অ্যান্সার করছো সবাইকে ধন্যবাদ, সবাদেরটা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। সবাই এটা খেয়াল করো যে টাকার মূল্যে পরিমাপযোগ্য ঘটনাসমূহের সুশৃঙ্খল সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণকে কি বলা হয়? লিপিবদ্ধকরণ, শনাক্তকরণ, প্রক্রিয়াকরণ, তথ্য সরবরাহকরণ। সবাই তো এটা দ্রুত অ্যান্সার করে ফেলো, 5 নাম্বারটা কি হবে? হ্যাঁ, যারা ক্লাসে যুক্ত আছো খুব দ্রুত অ্যান্সার করো, 5 নাম্বারটা কি হবে। বলা হচ্ছে যে টাকার মূল্যে পরিমাপযোগ্য ঘটনাসমূহ মানে লেনদেন যেটা, সেই লেনদেনটাকে সুশৃঙ্খল সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণকে কি বলা হয়? সংরক্ষণ মানে আমরা কি বলছি? হ্যাঁ, দেখো টাকার মূল্যে পরিমাপ ঘটনা বলে দিছে, তাহলে তোমার এটা শনাক্তর কাজ আর করা লাগবে না। ক্লিয়ার? তথ্য, এটা তো তথ্য সরবরাহকরণও হয় না, প্রক্রিয়াকরণ নাকি লিপিবদ্ধকরণ? সবাই অ্যান্সার করে ফেলো, আশা করি সবাই এটা পারবা।
দেখো তাহলে এখানে বলছে টাকার অঙ্কে তোমার শনাক্ত করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, একজন অ্যান্সার করছে লিপিবদ্ধকরণ, আয়ুব, ধন্যবাদ। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যেহেতু তুমি টাকার অঙ্কে এটা ঘটনার তোমার শনাক্ত শেষ, তাহলে শনাক্ত হচ্ছে না, আর তথ্য সর্বকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। তারপরে দেখো এখানে আছে লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ। তাহলে সুশৃঙ্খল সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণ, আমরা জানি সংরক্ষণ মানেই কি করা, লিপিবদ্ধ করা। ঠিক আছে, সংরক্ষণ মানে হচ্ছে লিপিবদ্ধ করা। ওকে ইভা, মাহফুজ, মিমতা, ধন্যবাদ। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বাকিরা যারা আছো সবাই কমেন্ট করো দ্রুত। কারো কোনো কোশ্চেনে সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা দেখো এখানে কি বলছে, তো এই চাঁদার অঙ্ক অনেকে ধরতে পারে না। ঠিক আছে, প্রাপ্তি এবং আয় এই দুইটা বুঝে না অনেকেই। তো প্রাপ্তি এবং আয়টা আমি আগে ক্লিয়ার করি। প্রাপ্তি হচ্ছে যে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা তোমার হোক বা অন্য কারো হোক, মানে সেটা এবছরে হোক বা আগামী বছর হোক বা বিগত বছরের হোক। ঠিক আছে, প্রাপ্তি মানে আমি যতটুকু পাইছি সেটা আমি কাউন্ট করব। তার মানে আমি এই বছর রানিং 2025 বছরে এসে যদি আমি 2024 সালের টাকা এই বছরে পাই, সেটা যদিও 24 সালের আয় কিন্তু আমি পাচ্ছি 25 সালের, তাহলে এটা আমি 25 সালের প্রাপ্তি হিসেবে কাউন্ট করব। আগামী বছরেরটা যদি আমি এবছর অগ্রিম পাই সেটাও আমি প্রাপ্তি হিসেবে কাউন্ট করব। তার মানে আমার টাকা হাতে আসলেই সেটা আমার প্রাপ্তি, সেটা যে কোনো বছরের, গত বছর হোক বা আগামী বছর হোক, সেটা আমি প্রাপ্তি হিসেবে ধরে নেব। ঠিক আছে, আর আয়ের ক্ষেত্রে আয় আসতেছি, আয়ের ক্ষেত্রে সেটা কি হবে, আয় হচ্ছে যে দেখো তো আয় মানে কি, যে আমরা যতটুকু পাই বা না পাই সেটা ডাজেন্ট ম্যাটার, আমার আয় হইলেই সেটা আয় হিসেবে আমাকে ধরতে হবে, টাকা পাই বা না পাই। ঠিক আছে, তো এখানে খেয়াল করো সবাই, মোট চাঁদা প্রাপ্তি হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, তুমি এবছর টাকা পাইছো 80,000। এখন তার মধ্যে বিগত বছরের ছিল 5,000, আগামী বছরের অগ্রিম ছিল 4,000, চলতি বছরে অনাদায়ী মানে পাওয়ার কথা ছিল কিন্তু পাও নাই, বাকি রয়ে গেছে দেওয়ার কথা মানে দিবে সামনে। আয় ব্যয় হিসাবে চলতি বছরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে, কতটুকু আয় হিসেবে দেখাইতে হবে। ক্রেডিট করা মানে বলছে আয় কতটুকু হবে, আয় কতটুকু হবে। ঠিক আছে, তো সবাই আমরা একটু যদি খেয়াল করি যে কিভাবে আমি করব, এই জিনিসটা আমি আগে নিব 80,000 থেকে। ঠিক আছে, তো 80,000 তো আমার এই বছরের আয় না, তাই না? 80,000 আমার এই বছরের আয় না, 80,000 আমার এই বছরের আয় না। অনেকে অ্যান্সার করে ফেলছো, আমি ক্লিয়ার করে দেই। যারা অ্যান্সার করছো ধন্যবাদ। তো 80,000 আমার এই বছরের আয় না, এর মধ্যে বিগত বছরে ছিল 5,000, তাহলে আমি বিগত বছরের 5,000 বাদ দিলাম, এবং আগামী বছরে 4,000 সেটা এই বছরের না আমি বাদ দিলাম। এটা যে বছরই হোক না কেন, আমি ধরে নিলাম যেটা আমি যে সালে আমি পরীক্ষা দিচ্ছি ওই সালে এটা। এরপরে বলছে অনাদায়ী, এটা তো আমার এই বছর আয় ছিল কিন্তু আমি পাই নাই, তো আমরা বকেয়া ভিত্তি জানি কি, আমি আমার আয় হইলে আয় হিসেবে ধরে নিব, সেটা পাওয়া যাক বা না যাক। তো 8,000 টাকা আমি এখানে যোগ করব, তারপর আর কিছু নাই। এখন যদি আমি করি এইখানে কত হয়, আচ্ছা এখানে হচ্ছে 9,000, তো 9,000, তো এখানে প্লাস 8,000, তাহলে 9,000 থেকে 8,000 কত, মাইনাস 1,000 থেকে যায়, তাহলে 80 থেকে 1,000 গেলে আমার থাকবে হচ্ছে 79,000। ঠিক আছে, তাহলে আমার এই বছরের আয় হচ্ছে 79,000। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, যেটা এখানে বললাম সবাই ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। সবাই প্রশ্নটা একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে আসিফ কোম্পানির চলতি সম্পদ দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে, কোম্পানির চলতি মূলধনের পরিমাণ বের করতে বলছে। ওকে, তাহলে চলতি মূলধন আমরা কিভাবে বের করি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, আমরা এভাবে হচ্ছে চলতি মানে হচ্ছে আমরা চলতি মূলধনটা বের করি। ঠিক আছে, তো চলতি মূলধন এখন দেখো টাকার এমন দেওয়া নাই, তাহলে এইখানে চলতি অনুপাতের মধ্যে এইটা হচ্ছে আমার চলতি সম্পদ, এইটা চলতি সম্পদ, আর এটা হচ্ছে আমার চলতি দায়। তাহলে ওই দুইটার বিয়োগফল কত হচ্ছে 3। ঠিক আছে, অনুপাত বিয়োগ করে চলতি মূলধনের অনুপাত বের করলাম 3। এখন চলতি সম্পদ হচ্ছে 15,000 টাকা, তার মানে এই 5 অংশের মান হচ্ছে আমার 15,000 টাকা। তাহলে 15,000-কে আমি 5 দিয়ে ভাগ করলে 1 অংশ পাবো, সেই 1 অংশ আমার লাগবে টোটাল 3 অংশ, মানে 3 অংশ হচ্ছে কি চলতি মূলধন। তাহলে 1 অংশের সাথে আমি 3 অংশ গুণ করলে আমার চলতি মূলধন বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9,000 হচ্ছে আমার চলতি মূলধন। ওকে মাহফুজ এবং ইভা অ্যান্সার করছো।
ওকে, পরের কোশ্চেনটা সবাই একটু পড়ো। দেখো এখানে বলছে প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, আন্তঃপরিবহন, সমাপনী মজুদ, বিক্রয় মূল্য পর এত পার্সেন্ট হারে মোট লাভ হলে বিক্রয় মূল্য কত টাকা হবে। আমাকে বের করতে বলছে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমার বিক্রিত পণ্যের ব্যয় লাগবে আগে। তো বিক্রিত পণ্যের ব্যয় প্লাস হচ্ছে আমার লাভ, তাহলে এই দুইটা যোগ করলে আমি পাবো হচ্ছে বিক্রয়। ঠিক আছে, তাহলে আমাকে দুইটা বের করতে হবে এখান থেকে। দেখো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করব। আমার প্রারম্ভিক দেওয়া আছে, নিট ক্রয় দেওয়া আছে, আন্তঃপরিবহন আছে এবং সমাপনী দেওয়া আছে। তাহলে আমি তিনটা যোগ করব, 5,000, 16,000 হচ্ছে 21, 22,000। হ্যাঁ, তো এই 22,000 থেকে আমি সমাপনী বাদ দিব। সমাপনী বাদ দিলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে 22 থেকে 7 গেলে 15,000 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? তো সবাই এটা বুঝতে পারছো, বিক্রিত পণ্যের ব্যয় বের করছে। এখন আমি লাভ বের করবো কিভাবে? লাভ বলে দেওয়া আছে বিক্রয়ের ওপর লাভ বলা আছে 25%, কিন্তু আমার তো বিক্রয় মূল্য নাই। তাহলে আমি কার উপরে ধরবো? তাহলে এটা আমাকে কনভার্ট করে নিতে হবে। তো আমি বিক্রয় মূল্য যেহেতু নাই, তাহলে আমি এটা ব্যয়ের উপরে ধরবো। তাহলে ব্যয়ের উপরে ধরলে পার্সেন্টেজ কনভার্ট হবে। আমরা জানি বিক্রয়ের উপর 25% হলে ক্রয় মূল্য বা ব্যয়ের উপরে হচ্ছে 33.33। ঠিক আছে, তো এইভাবে না করে 33 না ধরে তোমরা 1/3 ধরবো, 1/3 ধরবা। তাহলে এটার যদি আমি 1/3 করি, তাহলে 1/3 হচ্ছে আমার লাভ হচ্ছে 5,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 15,000, লাভ হচ্ছে 5,000, টোটাল আমার বিক্রয় হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝছো। ওকে, ওকে দেখো খতিয়ান হিসাব সমূহ সাজানো উচিত। খতিয়ানে হিসাব সমূহ সাজানো উচিত কিভাবে? ঠিক আছে, দেখো খতিয়ানে আমরা হিসাব সমূহ কিভাবে সাজাবো। এখানে বলছে সময় ক্রম অনুসারে, বর্ণমালা অনুসারে, তারাল অনুসারে, আর্থিক বিবরণীর ক্রম অনুসারে। তো আমরা এটা আসলে মাথায় রাখবো যে খতিয়ানে আমরা হিসাব সমূহ কিভাবে সাজাবো। ঠিক আছে, সবাই এটা খেয়াল করো। সময়ের ক্রম অনুসারে সাজাবো না, বর্ণমালা সাজাবো না, তারল্য সাজাবো না। ঠিক আছে, এই দুইটা তো আগেই বাদ, এই দুটো তোমাদের মাথায়ও আসবে না যে দুটো কখনো হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে চিন্তা করতে পারো যে কোনটা হতে পারে। এই দুইটার মধ্যে একটু কনফিউজড হয়ে যাবো তোমরা, কনফিউজিং তৈরি হতে পারে যে সময়ের ক্রম অনুসারে নাকি আর্থিক বিবরণীর ক্রমানুসারে। আর্থিক বিবরণীর ক্রমানুসারে আমরা খতিয়ানটা করব। তো আশা করি এইটা হচ্ছে উত্তর, সবাই খেয়াল থাকবে। হ্যাঁ মাহফুজ ধন্যবাদ, ইভা ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেনটা একটু পড়ো সবাই। বলছে প্রারম্ভিক মজুত পণ্য 1,20,000 টাকা। হ্যাঁ, এরপর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে হচ্ছে 18 লক্ষ টাকা। আচ্ছা যাই হোক, সমাপনী মজুত পণ্য 1,80,000 টাকা, এটা 1,80,000 টাকা দেওয়া আছে। এরপর বলছে বিক্রয় আয় হচ্ছে আমার 2,24,000 টাকা, 40,000 টাকা। মজুদ আবর্তন কত? আচ্ছা, মজুদ আবর্তন আমরা কিভাবে বের করবো? মজুদ আবর্তন বের করার জন্য আমাকে লাগবে হচ্ছে উপরে লাগবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমি সূত্রটা লিখি, তোমরা করে ফেলো। বিক্রিত পণ্যের ব্যয় আর নিচে হচ্ছে আমার গড় মজুদ। তো আমাকে এখানে বলছে গড় মজুদ আবর্তন। ঠিক আছে, গড় মজুদ আবর্তন। আর যদি আদায় সময় বলতো তাহলে আমার এটা বের করা লাগতো। ঠিক আছে, আদায় সময় বললে দৈনিক বা বাৎসরিক যদি আদায় সময় বলে তাহলে 365 লাগবে, আর মাসিক বললে 12 লাগবে, আর যদি আমার সপ্তাহ বলে তাহলে 52 লাগবে। তো এটা সবাই জানো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত তোমরা বের করে দেখো। বিক্রিত পণ্যের ব্যয় আমার দেওয়াই আছে। এখন আমার গড় মজুদ লাগবে। গড় মজুদ কি করবো? প্রারম্ভিক প্লাস হচ্ছে সমাপনী যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই দুইটা যোগ করে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 লাগলে 1.5 লাখ। ঠিক আছে, তাহলে তাহলে এটা কত হয়? হ্যাঁ 3 লাখ হয়। তো 3 লাখ, আর ওটা বিক্রিত পণ্যের ব্যয় আছে হচ্ছে এত। আচ্ছা 18 লাখ আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমার 3 লাখ। তাহলে আমি এই 5টা শূন্য আর এখানে 1 2 3 4 5টা শূন্য কাটলাম। 3 দিয়ে যদি আমি 18কে কাটি তাহলে 6। তাহলে আমার এটা কত গুণ হবে? দেখি বেশি কম বেশি হয়ে যাচ্ছে। 6 গুণ হওয়ার কথা। মজুদ আবর্তন না, ওটা 1,80,000 ছিল। ওকে, তাহলে 1,80,000 যদি হয় তাহলে 30 এবং 18,
তোমরা অ্যান্সারটা বের করো। এখানে কি লিখছো সবাই? 12 গুণ হবে, ঠিক আছে। এখানে হয়তো একটু শূন্য ঝামেলা আছে কোনো একটা, এখানে হবে হচ্ছে 6 গুণ আসে। হ্যাঁ, কোশ্চেনে এখানে অপশনে একটু ভুল আছে, সবাই এটা 6 গুণ হিসেবে ধরে নাও, এটা হবে হচ্ছে 6 গুণ, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এখানে একটা শূন্য ছিল, বিক্রিত পণ্যের ব্যয় আমার এইটা, তারপরে তাকে আমি গড় মজুদ দিয়ে ভাগ করলাম, এটা 5টা শূন্যই হবে, 18 লাখ হবে। পরেরটা সবাই খেয়াল করো, কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? বিক্রয় বাট্টা, শেয়ার বাট্টা, আয়কর খরচ, লাভ ও লোকসান সমূহ। তো সবাই এটা খেয়াল করো যে কোনটা কোনটা আয় বিবরণীতে দেখানো হয় না, বিক্রয় বাট্টা নাকি শেয়ার বাট্টা, আয়কর খরচ নাকি লাভ লোকসান সমূহ। আমরা জানি যে আয় বিবরণীতে লাভ লোকসান সমূহ দেখানো হবে, হ্যাঁ, বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা দেখানো হবে, আয়কর যেটা থাকে আয়কর খরচ সেটাও আমরা আয় ব্যয় বিবরণীতে দেখাই, কিন্তু শেয়ার বাট্টা যেটা সেটা আমরা আয় বিবরণীতে দেখাবো না। তো শেয়ার বাট্টা আমরা আয় ব্যয় বিবরণীতে নিব না, আশা করি সবাই এটা বুঝছো। নিম্নের কোনটি অলিক সম্পত্তি? ঠিক আছে, অলিক সম্পত্তি মানে কি? ভুয়া সম্পত্তি, ঠিক আছে, ভুয়া সম্পত্তি এটা। এখানে বলছে সুনাম, ব্যবসায় চিহ্ন, লাইসেন্স, প্রাথমিক খরচ। আমরা জানি যে সুনাম, তারপর হচ্ছে ব্যবসায়িক চিহ্ন মানে ট্রেডমার্ক যেটা, তারপর লাইসেন্স, এগুলোকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি বলা হয় এগুলোকে। আর প্রাথমিক খরচ এটাকে বলা হয় ভুয়া সম্পদ অথবা অলিক সম্পদ। তাহলে ভুয়া বা অলিক সম্পদ হচ্ছে যে সম্পদটা আমি কখনো উঠাইতে পারবো না, মানে যে সম্পদ যে আমি প্রাথমিক খরচ করলাম, এখন যদি আমি প্রোডাকশন বা উৎপাদন না করি, ক্রয় বিক্রয় না করি, তাহলে কিন্তু আমার এই খরচটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই খরচ থেকে আমি কোনো প্রফিট পাচ্ছি না যদি না আমি সেখানে উৎপাদন করছি। তো এটাকে বলা হয় অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। ওকে, 13 নম্বরটা সবাই খেয়াল করি। রেওয়া মিলে মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দেওয়া আছে এবং চলতি বছরের অবচয়ের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। ওইখানে কিন্তু একটা দশমিক দেওয়া আছে, সবাই খেয়াল করো। তারপর হলে মেশিনটি পুস্তক মূল্য অথবা বই মূল্যগত। পুস্তক মূল্য আরেকটা নাম হচ্ছে বই মূল্য। তো সবাই আশা করে এটা বুঝছো যে পুস্তক মূল্য বা বই মূল্য কি। তো আমরা বই মূল্য বা পুস্তক মূল্য বের করার জন্য আমার কি করতে হবে? প্রথমত আমার হচ্ছে মেশিনের মূল্য নিব যেটা আমি কিনছি, এরপরে হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়টা আমার বাদ দিতে হবে। তাহলে 50 থেকে 20,000 গেলে আমার থাকে হচ্ছে 30,000। এটা হচ্ছে ওই 20,000 যেটা বলা আছে পুঞ্জীভূত অবচয়, এটা আমার আগে ছিল। এরপরে হচ্ছে এই চলতি বছরে আরো পুঞ্জীভূত অবচয় আছে, মানে অবচয় হয়েছে এই বছরে, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিলে আমার হচ্ছে 25,500, এইটাই হচ্ছে আমার বই মূল্য অথবা পুস্তক মূল্য, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, খেয়াল করি সবাই। এখানে বলছে কি যে যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, ঠিক আছে। প্রারম্ভিক দেওয়া আছে, সমাপনী দেওয়া আছে এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? আমরা জানি বিক্রয় পণ্য শুরুতে আমি লিখে দিয়েছিলাম, তাহলে প্রারম্ভিক, সমাপনী, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে প্রারম্ভিকের সাথে কি যোগ করলে বিক্রয়যোগ্য হয়? কৃত পণ্যের ব্যয়। তাহলে কৃত পণ্যের ব্যয় নাই, তাহলে আমি কি করব? সমাপনী আর বিক্রিত পণ্যের ব্যয় দুটো যোগ করব। তাহলে সমাপনী হচ্ছে আমার 700 আর আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 14,000। তাহলে সবাই জানি এটা উত্তর হবে 14,700। 14,700 হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু সেম না, সবাই এটা একটু বুঝো। ওকে, আমরা পরেরটা যাই, নেক্সট কোশ্চেনে। পরেরটা বলছে দুইজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, শুরুতে একটা করছিলাম, আবার চলে আসছে, দেখো। যদি এটা তোমরা খুব দ্রুত করো, আমি কোশ্চেন পড়তেছি। যদি 1/3 অংশ বন্টনের চুক্তিতে তৃতীয় অংশীদার আগমন হয়, তবে মুনাফা বন্টন নতুন অনুপাত কত? জাস্ট আমার এখানে নতুন অনুপাতটা বের করতে বলছে। তাহলে এটা আমি কিভাবে বের করব? সবাই দ্রুত অ্যান্সার করো 15 নম্বরের। তাহলে আমার আগের অনুপাত ছিল 5:2, এখন আমার নতুন
হচ্ছে যে আসবে তাকে আমি এই হারে লভ্যাংশ দিয়ে থাকবো, মুনাফা দিব। তাহলে নতুন অনুপাত কি হবে? একজন অ্যান্সার করছে 15A। ওকে, আমি করি, সবাই একটু খেয়াল করো। আমি প্রথমত এই দুইটা ডিফারেন্স নিব, হ্যাঁ, বিয়োগ করবো, এটা থেকে এটাকে বিয়োগ করব, তাহলে 2, সেই 2 আমি এই দুইটার সাথে গুণ করব, তাহলে 2 5 দুগুণে 10, 4। আর 3 নাম্বারটা হবে এই দুইটার যোগফল 7, যোগফলকে সবসময় এটা লবের সাথে গুণ করব, তাহলে 7 অক্ষে 7। তাহলে এটা হচ্ছে আমার নতুন অনুপাত, তাহলে উত্তরটা হবে এটা। ওকে, তাহলে পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন বলছে যে শেষে চাওয়া হয়েছে মুনাফার হচ্ছে সি এর অংশ কত। এই যে আমি শুরুতে বলছিলাম কয়েক ধাপে আমাদের অংশীদারি থেকে কোশ্চেন আসে, তো সবাই এটা বের করো। এখানে বলা হচ্ছে লাভ ক্ষতি অনুপাতে বর্ষিত হবে এই শর্তে এ বি সি তিনজন বন্ধু ব্যবসা অংশীদার, তাদের বছরের শুধু মূলধন ছিল 25,000, 35,000 এবং 50,000, মুনাফা ছিল হচ্ছে 22,000 টাকা, হলে সি এর অংশ কতটুকু? ওকে, তাহলে সি এর অংশ কতটুকু হবে? এখানে দেখো অনুপাত কিন্তু দেওয়া নাই, তাহলে আমার অনুপাত বের করতে হবে। কিভাবে আমি অনুপাত বের করব? অনুপাত বের করব আমি হচ্ছে এই যে তাদের এই প্রারম্ভিক মূলধন থেকে, ঠিক আছে। তাহলে আমি যদি শূন্যগুলো কাটি, এই 0 3টা, এই 0 3টা, এই 0 3টা কাটলাম, তাহলে এখানে রইল 25, 35, হ্যাঁ, আর হচ্ছে 50। তাহলে এভাবে তো আমার আসলে আরো ছোট করা যাবে। তাহলে আমি যদি 5 দিয়ে করি, 5 7 এবং 10, হ্যাঁ, এখন আর ছোট করা যাচ্ছে না। তাহলে আমার অনুপাত নতুন, এদের অনুপাত হচ্ছে 5 7 10। তাহলে এই তিনটা অনুপাত আমাকে যোগ করতে হবে। এখানে সি এর অংশ হচ্ছে 10, ঠিক আছে। তো এখানে আমি যদি যোগ করি 17 আর 5 হচ্ছে 22, তাহলে 22,000কে আমি টোটাল 22টা অংশ 22 দিয়ে ভাগ ভাগ করলে হয় 1,000, 1,000। তাহলে 1,000 আমি এই সি এর 10 এর সাথে গুণ করব, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মুনাফা পাচ্ছে কত সে? 10,000 টাকা। হলে সি এর মূলধনের মুনাফা ছিল এতটুকু, সি এর মুনাফার অংশ কতটুকু? তাহলে 1,000 টাকা। এ বি সি তিন বন্ধু, ওকে। আমি যদি তার মূলধনটাও ধরি, প্রারম্ভিক মূলধনটা ধরি, তাহলে হয় 60,000 টাকা, ঠিক আছে। ওকে, ধরো এখানে একটা অপশন হচ্ছে, এটা হচ্ছে 60,000, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে যদি বলে সমাপনী মূলধনের পরিমাণ বলে, তাহলে এটা হবে। আর যদি বলে মুনাফার অংশ কতটুকু, তাহলে মুনাফার অংশ হচ্ছে 22,000 থেকে সি পাচ্ছে 10,000, ঠিক আছে। আর বাকি 12,000 হচ্ছে এ আর বি পাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। এখানে বলছে কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচে কোন হিসাব থাকে না? কালান্তিক বলছে, আমরা জানি যে মজুদ পণ্যের হিসাব নিকাশ দুইটা পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে তোমার নিত্য ব্যবহৃত, আর একটা হচ্ছে কালীন বা কালান্তিক। তো কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের খতিয়ানে কোন হিসাব থাকে না? তো খতিয়ানে সে কি নিবে না? দেখো, তার ক্রয় ফেরত থাকে, ঠিক আছে, তার ক্রয় পরিবহন থাকে, তার প্রারম্ভিক মজুদ মাল থাকে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা থাকে না। কারণ আবার যদি বলো কালীন বা নিত্য বা অবিরত বলে, নিত্য বা অবিরততে কিন্তু এই তিনটা থাকে না। কারণ এই তিনটার পরিবর্তে মজুদ পণ্য নেওয়া হয়। আমরা সবাই জানি যে ক্রয় রিলেটেড যত কিছু আছে সবকিছু মজুদ পণ্য নামে যায় হচ্ছে নিত্য বা অবিরততে। তো নিত্য বা অবিরততে বিক্রয়ের সময় একটা অতিরিক্ত জাবেদা দিতে হয়। বিক্রয়ের সময় অতিরিক্ত জাবেদা দিতে হয় এরকম যে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নিত্য বা অবিরতর খতিয়ানে থাকে, কিন্তু কালান্তিকে থাকে না। অ্যান্সার করার জন্য ধন্যবাদ, সঠিক হয়েছে। আগে পরের কোশ্চেনে যাই। দেখো, কোনটি মালিকানা সত্ত্বের অংশ? সবাই এটা অ্যান্সার করো যে কোনটি মালিকানা সত্ত্বের অংশ। এখানে বলছে সাধারণ রিজার্ভ, পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সবগুলোই। তো মালিকানা সত্ত্ব দেখো, সাধারণ রিজার্ভ সেটাও মালিকানা সত্ত্ব, পরিশোধিত মূলধন, মূলধন মানে মালিকানা সত্ত্ব হিসাবে থাকবে, শেয়ার প্রিমিয়াম সেটাও মালিকানা সত্ত্ব। শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার যে অধিহারটা আমরা নেই সেটা আমরা মূলধনে যুক্ত করি, ঠিক আছে, মূলধন হিসেবে সেটাকে কাউন্ট করি, তাহলে ওইটাও আমার মালিকানা সত্ত্বেরই হিসাব হবে। তো সবাই আশা করি এটা বুঝতে পারছো। এরপর একটা খেয়াল করো যে
সংরক্ষিত আয়কে বিবেচনা করা হয় কি হিসেবে? হ্যাঁ, তো সবাই এটা খেয়াল করেছে, সংরক্ষিত আয়কে কি হিসেবে বিবেচনা করা হয়? ব্যবস্থাপনার দায়, কোম্পানির সম্পদ, কোম্পানির দায়, নাকি এ এবং সি? তো আগে বুঝতে হবে, 19 নম্বর অ্যান্সার করো। আগে বুঝতে হবে যে সংরক্ষিত আয়ের মালিক কারা? যারা ব্যবসার মালিক, যারা মূলধন ইনভেস্ট করছে তারা, তাই না? তো সংরক্ষিত আয় কোন বিবরণীতে যায়? মালিকানা সত্ত্ব বিবরণীতে যায়। তো সংরক্ষিত আয় যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণীতে যায়, তাহলে ওটা মালিকের পার্ট। তাহলে মালিকের যে অংশটুকু থাকে সেটা কোম্পানির কাছে সবসময়ের জন্য দায় হবে। মালিকের যে অংশটুকু সেটা কোম্পানির কাছে অলওয়েজ দায়। ঠিক আছে, তাহলে আমাদের এটা হবে উত্তর। মালিকের যতটুকু অংশ থাকবে সেটা কোম্পানির কাছে দায়, কারণ আমরা জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী মালিক পক্ষ এবং কোম্পানি আলাদা নামে চলে। ঠিক আছে, মালিকের সত্তা আলাদা এবং কোম্পানির সত্তা আলাদা থাকে। এরপরে বলছে একটি নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় কি? দেখো, একটি নির্দিষ্ট তারিখের জন্য বা হিসাবকালের জন্য কি তৈরি করা হয়? একটি নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় কি? তো 20 নম্বরে সবাই অ্যান্সার করি যে নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় কি, একটু সবাই একটু খেয়াল করো। তো এইখানে দেখো, নির্দিষ্ট তারিখ বা হিসাবকালের জন্য তৈরি করা হবে রেওয়া মিল, নির্দিষ্ট তারিখে করা হয় সমন্বিত রেওয়া মিল এবং উদ্ধৃতপত্র, সবগুলো হচ্ছে নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে সবগুলো হবে উত্তর। আর যদি বলা যায় নির্দিষ্ট বিন্দুর জন্য বা সময় বিন্দুর জন্য, তাহলে সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। সরি এভরিওয়ান। আচ্ছা, আমরা আবার চলে আসলাম। খেয়াল করি তাহলে, এটা আশা করি সবাই বুঝতে পারছো যে একটি নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল এবং উদ্ধৃতপত্র, সবগুলো নির্দিষ্ট হিসাবকাল বা তারিখের জন্য তৈরি করা হয়। আর নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করা হচ্ছে শুধুমাত্র আর্থিক অবস্থা বিবরণী। তো আর্থিক অবস্থা বিবরণী কিন্তু যেহেতু দুইটা জিনিস, আর্থিক অবস্থা বিবরণী সময় বিন্দুর জন্য প্লাস হচ্ছে হিসাবকাল ধারণা, দুইটাই। তো আর্থিক অবস্থা বিবরণী নির্দিষ্ট হিসাবকালও হতে পারে অথবা একটা সময় বিন্দুর জন্য হতে পারে। পরের কোশ্চেনটা সবাই খেয়াল করো। এখানে বলছে একটি কোম্পানির লাভ ক্ষতি হিসাবে প্রধান সীমাবদ্ধতা কি? আচ্ছা, সীমাবদ্ধতা একটু খেয়াল করো যে একটি কোম্পানির লাভ ক্ষতি হিসাবে প্রধান সীমাবদ্ধতা কি? এখানে অপশন বলা হচ্ছে প্রস্তুত করা অত্যন্ত কঠিন, অডিট করা অত্যন্ত কঠিন, এব্রুয়াল পদ্ধতিতে করা হয়, মানে এক্রুয়াল পদ্ধতিতে মানে বকেয়া পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে নগদ পদ্ধতিতে করা হয়। তো এখানে বলছে একটি কোম্পানির লাভ ক্ষতি হিসেবে প্রধান সীমাবদ্ধতাকে অডিট করা অত্যন্ত কঠিন, এক্রুয়াল পদ্ধতিতে করা হয়, নগদ পদ্ধতিতে করা হয়। তো এইখানে প্রস্তুত করা আসলে অনেক কঠিন না, অডিট করা অত্যন্ত কঠিনও না, এক্রুয়াল পদ্ধতিতে করা হয়, এটা সীমাবদ্ধতা না, নগদ পদ্ধতিতে করা হয়। আচ্ছা সরি এভরিওয়ান, এইখানে হচ্ছে তোমাদের উত্তরটা নাই। তো আমি তোমাদের এই সীমাবদ্ধতাগুলো বলে দেই। ঠিক আছে, সীমাবদ্ধতাগুলো কি আসলে? সীমাবদ্ধতা হচ্ছে, যেমন দেখো, এমন অনেক বিষয় থাকে যেগুলোকে অনুমান করে নেওয়া হয়, যেমন অবচয়, তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা। এই বিষয়গুলোকে অনুমান করে আমরা লাভ ক্ষতি হিসাবে বসাই। ঠিক আছে, এইটা হচ্ছে লাভ ক্ষতি হিসাবের একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, তো বাস্তবে অনেক জিনিসের আসলে কোনো ইয়ে থাকে না, অস্তিত্ব থাকে না, সেই জিনিসগুলো আমরা নিয়ে থাকি, যার জন্য ওই ওই যেটা বললাম যে অনুমান করে যে জিনিসগুলো আমরা নেই, এটা আসলে লাভ ক্ষতি হিসাবের একটা সীমাবদ্ধতা। ওকে, খেয়াল করো। এখানে পরের কোশ্চেনটা বলছে কোনটি আয় বিবরণী একটি সীমাবদ্ধতা? আয় বিবরণী তৈরি করতে তো কঠিন, আয় বিবরণী অডিট তথ্য কিছু ব্যয় সঞ্চিতি সঠিকভাবে। আচ্ছা, এইখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে কিছু ব্যয় ও সঞ্চিতি সঠিকভাবে পরিমাপ করা যায় না, শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীতে বিশ্বাস করেন না। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস আমার হচ্ছে না। ঠিক আছে, কারণ এটা জটিলও না, এটা অডিট করা জটিল এরকম কিছুই না। এখানে হচ্ছে কিছু ব্যয় এবং সঞ্চিতি সঠিকভাবে পরিমাপ করা যায় না, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি সঠিকভাবে সেটাকে ধরতে পারবো না, অনুমান করতে পারবো না। এমন কিছু ব্যয় থাকবে, এই যেটা ব্যয় অনাদায়ী পাওনা, সেই ব্যয়টা এবং ওই সঞ্চিতিটা আমরা আসলে সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। এইটাই হচ্ছে আমার
আয় বিবরণী একটি সীমাবদ্ধতা। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো সীমাবদ্ধতাটা। ওকে, খেয়াল করো কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, সবাই এটা অ্যান্সার করো যে কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়। এখানে বলছে কি কি, যে আর্থিক অবস্থা বিবরণী এটা আর্থিক বিবরণীর অংশ, মূল্য সংযোজন বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেনসিভ আয় বিবরণী। কম্প্রিহেনসিভ আয় বিবরণী তো জানো তাই না, নগদ প্রবাহ বিবরণী জানো, এই তিনটাই হচ্ছে আমার আর্থিক বিবরণীর একটা অংশ, কিন্তু মূল্য সংযোজন বিবরণী নামে কোনো বিবরণী আমরা করি নাই, এটা আর্থিক বিবরণীর অংশ নয়। ওকে, ধন্যবাদ যারা অ্যান্সার করছো মাহফুজ ইভা। পরে কোশ্চেনে যাই। বলছে প্রাপ্য সুদ সমন্বয় না করার ফলাফল। হ্যাঁ, প্রাপ্য সুদ কি হয় তোমার, প্রাপ্য সুদ কোন হিসাব, প্রাপ্য সুদ হচ্ছে আমাদের সম্পদ হিসাব। তাহলে এই সম্পদ হিসাব যদি আমরা সমন্বয় না করি তাহলে কি হবে, প্রাপ্য সুদ আমার দুইটা, প্রাপ্য সুদ হচ্ছে আমার একে তো আয়, ঠিক আছে, সুদ আয়, আর হচ্ছে প্লাস হচ্ছে যেহেতু প্রাপ্য মানে আমি এখনো পাইনি তাহলে সেটা হচ্ছে আমার সম্পদ। তো এইটা যদি আমি সমন্বয় না করি তাহলে আমার কি হবে, আয়ও কম দেখানো হবে, সম্পদও কম দেখানো হবে, ঠিক আছে, একটি সম্পদ এবং একটি আয় কম দেখানো হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো যে আমি যদি এটা সমন্বয় না করি তাহলে আমার সম্পদ এবং একটি আয় কম দেখানো হবে। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। এখানে বলছে যে অর্জিত অর্জিত কমিশন হিসাবভুক্ত হয়নি, অর্জিত কমিশন কি তোমার আয়, তো এটা হিসাবভুক্ত হয়নি, এর জন্য সমন্বয় জবাবটা কি হবে। এটা বলে না যে সমন্বয় করা হয় না, এটা বলছে একবারে হিসাবভুক্ত হয় না, তাহলে কি হবে, কমিশন, প্রাপ্য কমিশন হবে। তো প্রাপ্য যেহেতু আমার হিসাবভুক্ত করি নাই মানে আমি এখনো পাইনি, তাহলে প্রাপ্য মানে আমি পাবো সম্পদ, তাহলে সম্পদ হিসাব ডেবিট হবে, আর কমিশন যেহেতু এটা আমার আয়, আয় হিসাবে ক্রেডিট করতে হবে। তো এটা হচ্ছে সমন্বয় বলে না, এটা তুমি নতুন ভাবে হচ্ছে জাবেদাটা এন্ট্রি করবা। ওকে, সমন্বয় দাখিলা প্রভাবিত করে কিসে, দেখো সমন্বয় দাখিলা কি কি প্রভাবিত করে। সমন্বয় দাখিলা ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃত পত্রকে, শুধু উদ্ধৃত পত্রকে, শুধু ক্রয় বিক্রয় হিসাব উদ্ধৃত পত্র এবং শুধু লাভ ক্ষতি হিসাব উদ্ধৃত পত্র। সমন্বয় দাখিলা প্রভাবিত করে কোথায়, তো আমরা জানি দেখো সমন্বয় দাখিলা কোথায় কোথায় প্রভাবিত হয়, আমরা লাভ ক্ষতি হিসেবে সমন্বয় দাখিলা দেই দেই না, আমরা লাভ ক্ষতি হিসেবে সমন্বয় দাখিলা দেই না, ঠিক আছে। ক্রয় বিক্রয় হিসাব বা উদ্ধৃত পত্রকে শুধু লাভ ক্ষতি এবং উদ্ধৃত পত্র, এটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃত পত্রকে সমন্বয় দাখিলা প্রভাবিত করে। দুটো এটা অ্যান্সার করো কি হওয়ার কথা, 26 নাম্বার। আচ্ছা, একজন অ্যান্সার করছে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব, উদ্ধৃত পত্র। তো আমরা জানি যে লাভ ক্ষতি হিসাব, ক্রয় বিক্রয় সবগুলোকে সমন্বয় দাখিলা প্রভাবিত করবে, ঠিক আছে। আমি যদি অনেক জিনিস ব্যয়ের যদি সমন্বয় না দেই তাহলে ব্যয় কম দেখানো হবে, যেটা লাভ ক্ষতি বা ক্রয় বিক্রয় হিসাবে আমার কি হবে, ওইটার প্রভাবিত হবে, ঠিক আছে। তাহলে সমন্বয় দাখিলা প্রভাবিত করে ক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃত পত্র, তিনটাকেই প্রভাবিত করে। পরেরটা খেয়াল করো, রেও মিলে সোমবার এত টাকা এবং সোমবার ব্যয় দেওয়া আছে। তো শুরুতে সোমবারটাকে আমাদের এখানে ব্যয় হিসেবে কাউন্ট করা হচ্ছে। এরপরে বলছে হিসাবকাল শেষে যদি 8,000 টাকা সোমবার মজুদ হাতে থাকে তাহলে সমন্বয় দাখিলা না দেওয়া হলে কি হবে। তাহলে এই যে 8,000 টাকা আমার হাতে থেকে গেল, এটার যদি আমি সমন্বয় না দেই তাহলে আমার কি হবে। তাহলে দেখো এটা আমি পুরোটাই ব্যয় হিসেবে কাউন্ট করলাম, ব্যয় হিসেবে ধরছি ব্যতিক্রম হিসাব করে। তো হিসাবকাল শেষে দেখলাম যে আমার পুরোটা ব্যয় হয় নাই, এই 15,000 টাকার মধ্যে আমার 8,000 টাকা এখনো থেকে গেল। তাহলে এই যে 8,000 টাকা রয়ে গেল, এটা যদি আমি সমন্বয় না করি তাহলে সমন্বয় করলে 8,000 টাকা আমার কি হইতো, সম্পদ দেখানো হইতো এবং 8,000 টাকার ব্যয় হ্রাস করা হইতো। তো এইটা আমি এখন যদি না করি তাহলে আমার কি হবে, ব্যয় বেশি দেখানো হবে এবং সম্পদ কম দেখানো হবে, ঠিক আছে। ব্যয় বেশি এবং সম্পদ কম দেখানো হবে এই 8,000 টাকা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। খেয়াল করো, রেওয়া মিলে সোমবার এত টাকা, সোমবার খরচ এত টাকা,
হিসাবকাল শেষে যদি 8,000 টাকার সময় মজুদ থাকে তবে সমন্বয় দেখলে কি হবে? এখন দেখো এটা বলছে যদি 8,000 টাকা হাতে থাকে তাহলে সমন্বয় দেখলা কি হবে। এখানে সম্ভার ডেবিট, সম্ভার খরচ ক্রেডিট। ওকে, আমি যেহেতু শুরুতে খরচ হিসেবে দেখানো হয়েছে, আমার শুরুতে আমি খরচ হিসেবে দেখাইছি, তাহলে আমার বছর শেষে 8,000 টাকা হাতে রয়ে গেল, এটাকে আমার কি হিসেবে দেখাইতে হবে? এই 8,000 টাকা খরচ আমাকে কমাইতে হবে, 8,000 টাকার সম্পদ আমাকে বাড়াইতে হবে। তাহলে সম্ভার হবে আমার ডেবিট, ঠিক আছে? 8,000 টাকা কই, সম্ভার হবে আমার ডেবিট এবং সম্ভার খরচ ক্রেডিট হবে। খরচ ক্রেডিট হওয়া মানে খরচ কমে যাওয়া, আর সম্পদ ডেবিট হওয়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? ওকে, ধন্যবাদ মাহফুজ। 28-এর আমার হচ্ছে 28-এর এ হবে তোমার, যেহেতু তুমি শুরুতে খরচ হিসেবে দেখানো হয়েছে তোমার, তাহলে বছর শেষে তোমার খরচটা কমাইতে হবে এবং অতটুকু যতটুকু পরিমাণ হাতে আছে অতটুকু পরিমাণ তোমার সম্ভার মানে সম্পদ বাড়াতে হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে রেওয়া মিলে অগ্রিম আয় বাবদ ক্রেডিট দেখানো হয়েছে এত টাকা, যার মধ্যে চলতি বছর অর্জিত আয় 50,000 টাকা, সমন্বয় দেখলে কি হবে? তো শুরুতে যেহেতু কিছুই বলা নাই, তাহলে অগ্রিম আয়কে আমরা কি হিসেবে কাউন্ট করি? অগ্রিম আয়কে আমরা দায় হিসেবে কাউন্ট করি। তো এই 75,000 টাকার মধ্যে 50,000 টাকা আমার আয় হয়ে গেছে, তাহলে 50,000 টাকা আয় হয়েছে, তাহলে 25,000 টাকা আমার এখনো দায় আছে। তাহলে আমি কি করব? তাহলে আমার এই 50,000 টাকা যেহেতু আয় হয়ে গেছে, এখন অর্জিত হয়ে গেছে, তাহলে এই পরিমাণ আয় আমাকে বাড়াইতে হবে এবং এই 50,000 টাকার পরিমাণ দায় আমাকে কমাইতে হবে। তাহলে অগ্রিম আয় হিসাব 50,000 টাকা ডেবিট হবে, কারণ ডেবিট হওয়া মানে দায় কমে যাওয়া, আর আয় হিসাব ক্রেডিট হবে 50,000 টাকা, মানে আমার 50,000 টাকার আয় অর্জিত হয়েছে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো যে শুরুতে যেহেতু এটাকে দায় হিসেবে দেখাইছে, পরবর্তীতে আমি কি করব? দায় কমাবো এবং আয় বাড়াবো। আর যদি শুরুতে আয় হিসেবে দেখানো হতো তাহলে আমি আয় কমাইতাম, দায়কে বাড়াইতাম। না, এখানে সবাই একটু ক্লিয়ার হওয়া, ভুল আনসার দিছো ইভা। প্রথমে এখানে বলা হচ্ছে প্রথমে দায় হিসেবে দেখাইছে, তাহলে সমন্বয় করতে গেলে কি হবে? আমার এটা তো অর্জিত হবে, তাহলে আমি কি করব? পরবর্তীতে দায় কমাবো, আয়কে বাড়াবো। আর এটা যদি আমার আয় হিসেবে দেখানো হইতো, দেখো অগ্রিম আয় বাবদ ক্রেডিট করছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি প্রথমত দায় হিসেবে আয় হিসেবে দেখাইতাম, পরবর্তীতে আমার কি করতে হইতো? আমাকে আয় কমানো কমানো হইতো এবং দায় আমি বৃদ্ধি করতাম। ওকে, সবাই খেয়াল করো। জলিলের কাজ কাজ হতে প্রাপ্ত 350 টাকা ভুলক্রমে তার হিসেবে তার হিসেবে 530 টাকা লেখা হয়েছে, সংশোধন দেখলে কি হবে? কাছ থেকে তুমি প্রাপ্ত 350 টাকা, ঠিক আছে, কিন্তু তার হিসেবে তুমি লিখছো 530 টাকা। তো তুমি জলিলকে ক্রেডিট করার কথা, জলিল থেকে মানে জলিল তোমার দেনাদার ছিল, তাহলে দেনাদারের কাছ থেকে যখন আমরা পাই তাহলে দেনাদার আমরা ক্রেডিট করি, তাহলে দেনাদার ক্রেডিট করার কথা ছিল আমার 350, কিন্তু আমি ভুল করে বেশি ক্রেডিট করে ফেলেছি 180 টাকা, ঠিক আছে? 180 টাকা আমি বেশি ক্রেডিট করছি, তাহলে এই 180 টাকা আমার এখন আবার কি করতে হবে? ডেবিট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো জলিল জলিল হিসেবে আমাকে এখন ডেবিট করতে হবে, মানে দেনাদার আবার 180 টাকা দেনাদার বাড়াইতে হবে 180 টাকা। আর যেহেতু একটা জাবেদা ফিল আপ করতে গেলে ডেবিট ক্রেডিট লাগে, তাহলে এটা হচ্ছে একতরফা ভুল। একতরফা ভুল হওয়ার কারণে ক্রেডিট পাশে আমি লিখবো অনিশ্চিত হিসাব ক্রেডিট। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে ধারে ক্রয় 5,000 টাকা, ভুলবশত ক্রয় ফেরত বইয়ের মাধ্যমে লেখা হয়েছে, এ ভুল সংশোধনের পাওনাদার হিসেবে নিচের কোনটি হবে? ধারে ক্রয় 5,000 টাকা, ভুলবশত ক্রয় ফেরত বইয়ের মাধ্যমে লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি ধারে ক্রয় করলে আমার জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, তো ক্রয় ফেরত কি হয়? আমার ক্রেডিট হয়, ঠিক আছে? তো আমি এইটা দেখো, এখানে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি ধারে ক্রয় 5,000 টাকা, ক্রয় ফেরতে লিখছো, তাহলে ক্রয় ফেরতে তুমি ক্রয় ফেরত বইতে আমরা কি করি? পাওনাদার আমি ডেবিট করি,
পাওনাদার ডেবিট করি, ক্রয় ফেরত ক্রেডিট করি, তাই না? আর আমার এই যে ধারে ক্রয় করছি এটা জাবেদা দেওয়ার কথা ছিল এরকম, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার ক্রেডিট। তো আমি এই যে দায় বৃদ্ধি না করে আমি উল্টা কি করলাম, আমি দায়টাকে কমাইলাম। তাহলে প্রথমত আমার এই ভুলটাকে ঠিক করতে হবে। ভুলটাকে ঠিক করতে হবে কি, এই 5,000 টাকা যে আমি দায় কমাইলাম সেই ভুলটা ঠিক করার জন্য আমি আবার 5,000 টাকা ডেবিট করলাম, প্লাস এই যেটা আমার করার কথা ছিল সেটাকে আমার করতে হবে। তাহলে আমার পাওনাদার এখন ডেবিট ক্রেডিট হবে হচ্ছে টোটাল 10,000 টাকা আমার পাওনাদার ক্রেডিট হবে। যেটা আমি ভুল করছি সেটা আগে শুধরাবো, সংশোধন করব, প্লাস হচ্ছে যেটা আমার করার কথা ছিল সেটাও আমি করব। তাহলে টোটাল আমার ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা আমার এখন পাওনাদারে ক্রেডিট করলে হয়ে যাবে। সেখানে এই যে পাওনাদার ডেবিট থেকে 5,000 টাকা মাইনাস হয়, ওই যতটুকু থাকার যে ধারে ক্রয় 5,000 অতটুকু থেকে যাবে আমার। এবার ধন্যবাদ অ্যান্সার করার জন্য, সঠিক হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা খেয়াল করো, একটি প্রতিষ্ঠানে পুরনো আসবাবপত্র বিক্রয় করে প্রাপ্ত 4,500 টাকা 4,500 টাকা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হলো। হ্যাঁ, তাহলে আসবাবপত্র বিক্রয় করছো, এর জন্য কি সংশোধন জাবেদা দিতে হবে? আসবাবপত্র বিক্রয় করলে কি করি আমরা, আসবাবপত্র ক্রেডিট করি, কিন্তু আসবাবপত্র ক্রেডিট না করে আমরা বিক্রয় ক্রেডিট করলাম। তো এটা তো আমার পণ্য না যে আমি পণ্য বিক্রি করছি তাই আমি বিক্রয় হিসাব লিখলাম, তাহলে আসবাবপত্র ক্রেডিট না করে আমি বিক্রয় ক্রেডিট করছি। তাহলে এখন আমার কি করা লাগবে, বিক্রয়কে কমাইতে হবে, কমানোর জন্য আমি বিক্রয়কে ডেবিট করব, আর আসবাবপত্র কমানোর কথা ছিল আসবাবপত্র আমি ক্রেডিট করে দিব। তাহলে উত্তর কোনটা হবে তোমরা বুঝে গেছো, উত্তর হবে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমি যেহেতু এটা আমার বিক্রয় হয় নাই, মানে পণ্য বিক্রয় হয় নাই, তাহলে আমি বিক্রয় হিসাব ডেবিট করব, কারণ আমি এখানে ক্রেডিট করছিলাম। এরপরে আমার যেটা করার কথা ছিল ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট, সেটা আমি ক্রেডিট করে দিলাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই তাহলে। একটি ভুল সংশোধনী জাবেদা দেওয়া হয়, দেখো এই একটা ভুল সংশোধন জাবেদা দেওয়া হয় কখন, ছবিটা খেয়াল করো। একটি ভুল সংশোধন জাবেদা দেওয়া হয় ভুল চিহ্নিত হওয়ার পরের দিন, ভুল চিহ্নিত হওয়ার সাথে সাথে, হিসাবকালের শুরুতে, হিসাবকাল শেষে। আমরা সবাই জানি যখন ভুল হবে সেটা যদি তুমি ধরতে পারো, এখন না ধরলে তো বুঝবা না যে এটা ভুল হয়েছে, তো যখন ভুল হয়েছে বুঝবা, তো সাথে সাথে আর কি সংশোধনী জাবেদাটা দিতে হবে, ঠিক আছে? তো ভুল সংশোধনী জাবেদা দেওয়া হচ্ছে ভুল চিহ্নিত হওয়ার সাথে সাথে আমার সংশোধনী দাখিলাটা দেওয়া লাগবে। ওকে, ধন্যবাদ যারা অ্যান্সার করছো। নেক্সট কোশ্চেনে যাই। এখানে 34 নম্বরটা খেয়াল করো, একটি মাসের শুরুতে দেনাদার হিসাবে যে 50,000 টাকা, মাসের শেষে 55,000 টাকা, সারা মাসে নগদ প্রাপ্তি হচ্ছে 44,000 হলে ধারে বিক্রয় কতটুকু ছিল? শুরুতে দেনাদার ছিল 50,000, ঠিক আছে? তো মাসের শেষে দেখো শুরুতে দেনাদার ছিল হচ্ছে 50,000, মাসের শেষে হচ্ছে আমার 55,000, তার মানে নতুন করে আমার দেনাদার বাড়ছে কত? আমি নতুন করে ধরো এটা শুরু ছিল এটা শেষ, এটা আগে বিক্রি করছে, এটা শুরুটা বাদ দিলাম। তো এই শেষের যে 55,000 তার মধ্যে 50,000 ছিল শুরুর 50, তাহলে নতুন করে 5,000 পাচ্ছি। এটা হচ্ছে আমার কি টোটাল, আমি কি পাইলাম এটা বিক্রি করলাম, প্লাস হচ্ছে সারা মাসে নগদ পাইলাম হচ্ছে আমি 44,000, ঠিক আছে? 44,000 পাচ্ছি, তাহলে টোটাল আমার বিক্রয় হচ্ছে 49,000। আশা করি সবাই এটা বুঝছো। খেয়াল করো, এখানে বলছে কুরিন সঞ্চিতি থাকা অবস্থায় কোনো দেনাদার কুরিন হিসেবে গণ্য হলে। কুরিন হিসাব মানে কি হচ্ছে যে বিপরীত সম্পত্তি, ঠিক আছে? তো কুরিন সম্পত্তি থাকা অবস্থায় যদি কোনো দেনাদার কুরিন হিসেবে গণ্য হয় তাহলে কি হবে, দেখো কুরিন তখন কি হয়ে যাবে, কুরিন হয়ে যাবে ডেবিট আর দেনাদার হয়ে যাবে ক্রেডিট। কারণ শুরুতে আমরা দেনাদারকে ক্রেডিট করি নাই, দেনাদার ক্রেডিট না করে, মানে দেনাদার কমলে তো আমরা ক্রেডিট করি, সম্পত্তি ক্রেডিট করি, তো দেনাদারকে ক্রেডিট না করে আমরা কুরিন ক্রেডিট করে রাখছিলাম। এখন যখন ওইটা সত্যি সত্যি কুরিন হয়ে যাচ্ছে তখন কুরিন সঞ্চিতি হয়ে যাবে ডেবিট আর দেনাদার হয়ে যাবে ক্রেডিট।
তাহলে কুরিন সঞ্চিতি ডেবিট হওয়া মানে কি? বিপরীত সম্পত্তি কুরিন সঞ্চিতির জের কি? ক্রেডিট, মানে ওটা হচ্ছে বিপরীত সম্পত্তি। ওটা যখন ডেবিট হবে তাহলে মানে কি? সম্পত্তি বাড়বে। আর দেনাদার যখন ক্রেডিট হবে তার মানে কি? সম্পত্তি কমবে। তাহলে কুরিন সঞ্চিতি থাকা অবস্থায়, এটা সবাই মাথায় রাখো, যে কুরিন সঞ্চিতি থাকা অবস্থায় যদি কোনো দেনাদার কুরিন হয়ে যায় তাহলে একটা সম্পত্তি বাড়বে, একটা সম্পত্তি কমবে। তো কুরিন সঞ্চিতি যদি আমার ডেবিট হয় তার মানে এটা সম্পত্তি বাড়লো, কারণ এটা জের হচ্ছে ক্রেডিট, যেটা ক্রেডিট থাকা মানে হচ্ছে যে বিপরীত সম্পদ। তাহলে এখন ডেবিট হয়ে গেছে তার মানে সম্পদ বাড়ছে। আর তখন দেনাদার যদি আমার ডেবিট ক্রেডিট হয়ে যায় তার মানে সম্পত্তি কমতেছে। তাহলে একটা সম্পত্তি বাড়তেছে, একটা সম্পত্তি কমতেছে। তো সবাই বলতে পারো যে এটা কিভাবে সম্পদ হয়? এটা সম্পদ হয় না, কিন্তু এটা যেহেতু আমি বিপরীত সম্পত্তি হিসেবে ধরে রাখছিলাম, এখন আমি এটাকে ডেবিট করতেছি, তো ডেবিট ক্রেডিটের আদলতে আমার এটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বিপরীত সম্পত্তি হিসেবে যখন ডেবিট হয়ে যাচ্ছে এখন, তখন আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, এই সম্পত্তি আমার কমে যাচ্ছে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে আমার কি হবে? একটা সম্পত্তি বৃদ্ধি পাবে, একটা সম্পত্তি হ্রাস পাবে। সম্পত্তি বৃদ্ধি ও হ্রাস, ঋণ নামে কুরিন সঞ্চিতি নামক সম্পদের বৃদ্ধি পাবে, আর দেনাদার নামক সম্পত্তি হ্রাস পাবে। 36 নম্বরটা খেয়াল করো সবাই। 36 নম্বরে বলা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী মেশিনের ক্রয় মূল্য 50,000 টাকা। আজ পর্যন্ত মেশিনের অবচয় পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000 টাকা। যদি আজকে মেশিনটি 18,000 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ ক্ষতি কতটুকু হবে? তো লাভ ক্ষতি বের করার জন্য আসবাবপত্র, মেশিনারি, যন্ত্রপাতি যাই হোক, লাভ ক্ষতি বের করার জন্য তোমাকে প্রথমত হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য বের করতে হবে। পুস্তক মূল্য বের করার জন্য তোমাকে মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত যত অবচয় আছে বাদ দিবা। তাহলে 50,000 থেকে যদি তুমি 20,000 বাদ দাও তাহলে তোমার 30,000 হচ্ছে পুস্তক মূল্য বা বই মূল্য। তাহলে এই বই মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, মানে যতটুকু বেশি ততটুকু লাভ, আর যদি কম হয় যতটুকু কম ততটুকু হচ্ছে ক্ষতি। তাহলে বই মূল্য থেকে বিক্রয় মূল্য কম, কতটুকু কম? 12,000 টাকা কম, তাহলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে 12,000 টাকা আমার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা মেশিনটি 18,000 টাকা বিক্রি করছে, আমার পুস্তক মূল্য হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভুল আসছে এখানে, এটা হচ্ছে ক্ষতি হবে। 12,000 টাকা আমার ক্ষতি। ওকে, এটা খেয়াল করে সবাই। এখানে বলছে নিচের কোন সম্পত্তির ক্ষেত্রে রক্ষণশীলতা নীতি প্রযোজ্য নয়? আচ্ছা, কোন সম্পত্তির ক্ষেত্রে রক্ষণশীলতা নীতি প্রযোজ্য নয় সবাই একটু খেয়াল করো। এখানে বলছে মজুদ পণ্য, দেনাদার। আমরা জানি মজুদ পণ্যের ক্ষেত্রে রক্ষণশীলতা খাটে, এটা যায়, কারণ যেটা সম্পদ, যেটা যে মূল্যটা কম সেই মূল্যটা আমরা ধরি। দেনাদারের ক্ষেত্রে রক্ষণশীলতা যায়, দেনাদারের উপরে সঞ্চিতি ধরে হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এবং আসবাবপত্রের উপর কি করি? আসবাবপত্র এবং বাজারযোগ্য সিকিউরিটিস। ঠিক আছে, তো এখানে খেয়াল করো কোনটা হবে না, আসবাবপত্র হবে না নাকি বাজারযোগ্য সিকিউরিটিস হবে? তো রক্ষণশীলতা নীতি অনুযায়ী বাজারযোগ্য সিকিউরিটিস হচ্ছে মার্কেট মূল্যটা আমরা ধরি, তো এখানে আসবাবপত্রের উপর রক্ষণশীলতা নীতিটা প্রযোজ্য হবে না। ঠিক আছে, আসবাবপত্রের উপর কোনটা প্রযোজ্য হয়? ঐতিহাসিক ব্যয় নীতি এবং চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। আচ্ছা, অনেক অ্যান্সার করছো 37C, এবার মহফুজ অ্যান্সার করছো 37D। তো এটা একটু খেয়াল করো, বাজারযোগ্য সিকিউরিটিস রক্ষণশীলতা নীতি অনুযায়ী প্রযোজ্য, আসবাবপত্র রক্ষণশীলতা নীতি অনুযায়ী প্রযোজ্য না। ওকে, সবাই এটা খেয়াল করো যে অনুপার্জিত আয়ের সমন্বয় দেখালাম না দেওয়া হলো। অনুপার্জিত আয় কি? আমার দায়। এটাকে যদি আমি সমন্বয় না করি তাহলে যেটাকে আমি শুরুতে দায় হিসেবে দেখাইছি, দায়ের সমন্বয় করলে কি হয়? দায় হ্রাস পায়, দায় হ্রাস পায়, আর হচ্ছে আয় বৃদ্ধি পায়। তাহলে আমি যদি এটাকে সমন্বয় না করি তাহলে আমার কি হবে? এইটা যদি আমি সমন্বয় করলে দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। এখন সমন্বয় যদি আমি এটা না করি তাহলে দায় বেশি দেখানো হবে, আয় কম দেখানো হবে। ঠিক আছে, তাহলে আয় ব্যয় মূলধন বেশি, সম্পদ বেশি দেখানো, অনুপার্জিত আয় সমন্বয় দেখলে না দেওয়া হলে সম্পদ বেশি দেখানো হবে, আয় বেশি দেখানো হবে, ব্যয় বেশি দেখানো হবে। তাহলে এখানে হবে হচ্ছে, আচ্ছা ধরে নাও এখানে অপশন নাই, এখানে আয় কম দেখানো হবে, এটা হচ্ছে আয় কম দেখানো হবে। ঠিক আছে, তাহলে অনুপার্জিত আর সমন্বয় দেখলে দেওয়া না হলে আমার আয় কম দেখানো হবে এবং দায় বেশি দেখানো হবে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। আজকে এই পর্যন্তই।
ঠিক আছে, সবাই ভালো থাকো এভরিওয়ান, ভালো মতন পড়াশোনা করো। খুব শীঘ্রই পরীক্ষার ডেট, 1-1.5 মাস সময় আছে, 1 মাস আছে, 1 মাস 35 দিন বা 40 দিন সময় আছে। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে দিছে, জাহাঙ্গীরনগরও দিয়ে দিবে। তো সবাই একটু ভালো মতন পড়াশোনা করো। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।